দেশ জুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সাগর পারে জনসমুদ্র, সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল, বাবা মার হাত ধরে চিড়িয়াখানায় ছোট্ট সোনামণিরা। আগুন লাগার পর প্রশাসনের তৎপরতা থাকলেও কদিন বাদে আগের মতো চলে সব। সমাধানে ফায়ার কোড বাস্তবায়নের উপর জোর। ভবন মালিকই নয়, অসৎ কর্মকর্তাকেও শাস্তির আওতায় আনার পরামর্শ। বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদি সাইডলাইন বৈঠক হলে দুদেশের জন্য ইতিবাচক মত বিশ্লেষকদের। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার ছাড়াও দিল্লি, ব্যাংককের সঙ্গে আলোচনার তাগিদ। খেলাপি ঋণের লাগাম টানতে ভেঙে দেওয়া হয়েছে সিন্ডিকেট, সুশাসন প্রতিষ্ঠা করাই চ্যালেঞ্জ জানালেন গভর্নর। পাচার হওয়া অর্থের সন্ধানে চলছে দ্বিতীয় ধাপের কাজ। ভোরের সময় সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের ঢল নেমেছে বিনোদন কেন্দ্রগুলোতে, পরিণত হয়েছে উৎসবের রাজ্যে। নেচে গেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন হাজার হাজার মানুষ। হই হুল্লোড়ে মাতোয়ারা বাধাহীন উচ্ছ্বাস বলে দিচ্ছে ঈদ আনন্দে হারিয়ে যেতে নেই মানা। আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ, গান বাজনার তালে তালে নাচ, সঙ্গে জলকেলি। বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাসে যেন রাজ্যের সব ক্লান্তি এক নিমেষে ভুলে গেছে সবাই। তাই তো লম্বা ছুটির আনন্দ লুফে নেন সব বয়সী মানুষ। ঈদের দ্বিতীয় দিনেও আনন্দের কমতি ছিল না কারো। বন্ধুদের নিয়ে চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে উচ্ছ্বাসে মাতেন শিশু কিশোর থেকে শুরু করে তরুণ যুবকরাও। গানের তালে ছোটদের সঙ্গে নাচেন বড়রাও, আর কৃত্রিম ঢেউয়ের তালে নিজেকে দোল খাওয়ানো। ভরপুর বিনোদনে উৎসবের রাজ্যে রূপ নেয় ফয়েজ লেক। আমি আজ ডিজে অনেক বেশি হ্যাপি, ওনাদের এনজয়মেন্ট দেখে। আমাদের ভাই বাজার, আমার আবু সবাই আসছে এখানে। ডিজেটা খুব ভালো লাগছে, এখন বাচ্চারা পানিতে মজা করছে। ঈদের আনন্দ ফ্যামিলি সহ ভোগ করতেছে, এটা অনেক মজা লাগতেছে। অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। শত ব্যস্ততার ভিড়ে ঈদ ছুটিতে আনন্দের মাত্রা দ্বিগুণ করে তোলে ফ্যান্টাসির ওয়াটার কিংডম। হই হুল্লোড়ে মাতোয়ারা তরুণদের বাধাহীন উচ্ছ্বাস বলে দিচ্ছে হারিয়ে যেতে নেই মানা। শিশু কিশোর কিংবা মধ্যবয়সীরা মিলেমিশে একাকার। ভ্যাবসা গরমে দেহ আর মনকে প্রশান্ত দিতে দীর্ঘ সময় জলকেলি। এছাড়া রাইডগুলোতে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কংক্রিটের নগরীর যান্ত্রিক ব্যস্ততা ছেড়ে সিলেটের ভোলাগঞ্জে উপচে পড়া ভিড় হাজারো দর্শনার্থীর। পাহাড়ি দিগন্ত আর এর বুক চিরে বয়ে চলা স্বচ্ছ পানিতে এবারের ঈদ উদযাপন ভিন্ন এক আবহ সৃষ্টি করে। প্রকৃতির শীতল পরশ পেতে কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কারো সঙ্গী বন্ধু বান্ধব। অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রিয় মুহূর্তকে ফ্রেমবন্দি করেন অনেকে। এখানে এসে খুবই আনন্দিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, আমাদের পরিবেশটা খুব ভালো লেগেছে এবং সাদা পাথরগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে। উৎসবের ছোঁয়া লেগেছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারেও। দর্শনার্থীদের পদচারণায় মুখর ঐতিহাসিক দর্শনীয় স্থানটি। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে মুগ্ধ পর্যটকরা। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে বাবা মার হাত ধরে জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে ছোট্ট সোনামণিদের। ঈদের দ্বিতীয় দিনে সেখানে ভিড় করেন লাখো দর্শনার্থী। এছাড়া পরিবারকে সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেন নগরবাসী। দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান, হাতির ঝিল। মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় খুলে দেওয়া হয় জাতীয় চিড়িয়াখানার প্রবেশদ্বার। এরপর থেকেই ছোট্ট সোনামণিদের সঙ্গে সঙ্গে বড়দের পদচারণাতেও মুখর হয়ে ওঠে অঙ্গন। ভাল লেগেছে হচ্ছে বাঘটা দেখতে একটু সুন্দর ছিল। ভালো লাগে, বাচ্চাদের মাঝে আসলে নিজেকেও বাচ্চা বাচ্চা মনে হয়, ঈদের আনন্দটা আরো বেশি মনে হয়। ঢাকার মধ্যে খুব ভালো জায়গা এবং কি বিভিন্ন পশু পাখি দেখে খুব খুশি।
ঈদ উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানও জমজমাট হয়ে ওঠে দর্শনার্থীদের ভিড়ে। পরিবারের ছোট্ট সদস্যটিকে নিয়ে অনেকেই এসেছেন ঈদ আনন্দ উপভোগ করতে। বাবা মার সাথে ঘুরতে এসে ভালো লাগছে। আমি আইবল চকলেট কিনেছি আর একটা হ্যালো কিটি বেলুন কিনেছি। গ্রামের বাড়িতে প্রতিবার ঈদ করে, এবার ঢাকা শহরে ঈদ করলাম, যে কি অনুভবটা। এদিন সন্ধ্যার পরেও বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেন নগরবাসী। হাতিরঝিলে লেকের ধারের বিভিন্ন স্পটে আনন্দময় সময় কাটান অনেকেই। পরিবারের সাথে আসা অনেকটাই ভালো লাগছে। ভালো লাগতেছে, এই জন্য নিয়ে আসছি। ঈদকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিনোদনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দিকে কড়া নজর আয়োজকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নীরবতা ভেঙেছে সাগর পাড়ে। ঈদের ছুটিতে এখন লোকে লোকারণ্য কক্সবাজার। সৈকতের শহর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তপ্ত রোদ, এর পরনে কোনো ক্লান্তি। সাগর পাড়ে হাজার হাজার মানুষ, সবাই মাতোয়ারা নোনা জলে। ঈদের ছুটিতে আবারও ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তীব্র ঢেউয়ের সঙ্গে মিতালি মেতে উঠেছেন পর্যটকরা। টিউব নিয়ে গা ভাসিয়ে প্রশান্তি নিচ্ছেন তারা। সেলফি কিংবা ফটো ফ্রেমে স্মৃতিটুকু বন্দি করে রাখছেন অনেকেই। ঈদের খুশিতে আসলাম, আর যেহেতু ছুটি আছে সেজন্য আসলাম সময় কাটাতে ফ্যামিলিকে নিয়ে। আনন্দের মধ্যে গরমটা আসলে কিছুই না, আমরা অনেক এনজয় করতেছি, উপভোগ করতেছি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসছে এখানে। আরেকটু ভিড়টা কম হলে ভালো লাগতো, প্রচন্ড গরম রয়েছে ভিড়, বাট তাও প্রচন্ড এনজয় করতেছি, ভালো লাগতেছে। সৈকতে 6টি পয়েন্ট এখন লোকে লোকারণ্য। লম্বা ছুটি বা বিশেষ দিনে ভ্রমণ পিপাসুদের বরাবরই পছন্দের জায়গা এই সাগর পাড়। ঈদের ছুটি মানে কক্সবাজার। সমুদ্র মানুষকে বারবার টানে তার কাছে আসার জন্য। পর্যটকদের সমুদ্র স্নানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে লাইফগার্ড সংস্থা। চলছে সচেতনতামূলক মাইকিংও। পানিতে যারা গোসল করবে তারা অবশ্যই খেয়াল রাখবে কোন জায়গাতে লাইফগার্ড আছে, যেখানে লাইফগার্ড সার্ভিস থাকবে ওখানে যেন তারা গোসল করে। অবশ্যই লাইফগার্ড সার্ভিসের জায়গায় যদি গোসল করে অবশ্যই তারা নিরাপদ থাকবে। ঈদের টানা ছুটিতে কক্সবাজারে 5 থেকে 7 লাখ পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার অন্য প্রসঙ্গ। বিমস্টেক সম্মেলনে ভারত বাংলাদেশ সাইডলাইন বৈঠক হবে কি হবে না সেটা এখনও অনিশ্চিত। আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি কোনো দেশের পক্ষ থেকেই। অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ইউনুস মোদির সাইডলাইন বৈঠক হলে দুদেশের টানাপোড়েন নিরসনে ভূমিকা রাখতে পারে। তাই এই বৈঠক হলে তা দেশের জন্য হতে পারে ইতিবাচক। অন্যদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের পাশাপাশি ভারত, থাইল্যান্ডের সঙ্গে আলোচনা গুরুত্বপূর্ণ বলেও জানান তারা। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন, আর এর মধ্যেই থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বিমস্টেক সম্মেলন, যাতে ভারত সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ অংশ নেবে। ইতোমধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এবারের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠক হবে থাই প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রার সঙ্গে। তবে বাংলাদেশের সঙ্গে বৈঠক হবে কিনা এ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। কূটনীতিবিদরা এবার বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠকগুলোর উপর গুরুত্ব দিচ্ছেন। ভারতের পররাষ্ট্রনীতিতে আঞ্চলিক সহায়তাকে সুদৃঢ় করার বড় রকমের পরিবর্তন না আসাকে দুর্ভাগ্য উল্লেখ করে ইউনুস মোদির বৈঠক দুদেশের টানাপোড়েন নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভিসা জটিলতা, বিনিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে আলোচনা এগিয়ে নিতে ঢাকাকে আরও অগ্রগামী হওয়ার পরামর্শ তাদের। বাংলাদেশের দিক থেকে আসলে চেষ্টা চালাতে হবে যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার একটা সাইডলাইন মিটিং হতে পারে, সে 10 মিনিটে হতে পারে। যে সম্পর্কের বরফ গলা, সেটার উপরে কিন্তু আসলে আগামী দিনের যে বাণিজ্য, বিনিয়োগ, এই বিষয়গুলো নির্ভর করছে, বা চলমান যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো তো একটা ভবিষ্যৎ লাগবে। বৈঠকটা খুব স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে যে এখন বিবাদমান একটা গ্যাপ চলছে এবং রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে যে ধরনের একটা প্রেসার চলছে সেটা লাঘবে খুব সহায়ক হতো। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের পাশাপাশি ভারত, থাইল্যান্ডের সঙ্গে আলোচনা গুরুত্বপূর্ণ বলেও মত তাদের। বাণিজ্য বিনিয়োগের পাশাপাশি যোগাযোগ মহাপরিকল্পনার আলোচনায় প্রধান উপদেষ্টার জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও জানান তারা। মিয়ানমারের সাথে যদি এক ধরনের নেগোসিয়েশনে আসা যায় এবং সেই ক্ষেত্রে যদি বিমস্টেকের রাষ্ট্রগুলি এবং আসিয়ানের রাষ্ট্রগুলি, পার্টিকুলারলি এখানে যেহেতু থাইল্যান্ড আছে,
তাদেরকে নিয়ে যদি আমরা এক ধরনের আলোচনার সুযোগ তৈরি করি, আমার মনে হয় যে কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় অগ্রগতি অর্জন করবে। যদি কোন রকমের বাণিজ্যিক অগ্রগতি অর্জন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে আসলে একটা মুক্ত বাণিজ্য চুক্তি দরকার। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে এই মুহূর্তে সেটি হলো যে থাইল্যান্ডের সঙ্গে এটা আলাপ আলোচনা শুরু করতে হবে। এই যে ট্রান্সপোর্ট কানেক্টিভিটি যে মাস্টার প্ল্যান, শীর্ষ সম্মেলনের যে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য, সেই বক্তব্যে এই বিষয়ে পরিষ্কার কমিটমেন্টের বিষয় থাকতে হবে এবং প্রত্যেক দেশকে আসলে আহ্বান করতে হবে যে যাতে করে এডিবি এবং অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে, বিশেষ করে উন্নয়ন সহযোগী সংস্থা, তারা যেন এই মাস্টার প্ল্যানটা বাস্তবায়নে এগিয়ে আসেন। এবারের সম্মেলনে বাংলাদেশকে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দলকে সংগঠিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচন। এদিন চট্টগ্রামের দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার জন্য অপেক্ষা করছে সাধারণ মানুষ। ঈদের ছুটিতে নিজ এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটাচ্ছেন অধিকাংশ রাজনীতিবিদ। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনার পর সংস্কারের সনদে স্বাক্ষর করবে দলগুলো। সবার ঐক্যমতের ভিত্তিতেই হবে আগামী জাতীয় নির্বাচন। কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। এদিন সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছে নেতাকর্মীরা। একটা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে, যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। জনগণ সকল নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিচ্ছে অলরেডি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। নির্বাচনের জন্য সকলে অপেক্ষা করছে। তাদের সে আকাঙ্ক্ষিত দিন কবে আসবে, কবে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। বাংলাদেশে আর কেউ বা কোনো শক্তি যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন বিএনপির এই নেতা। আফজাল হোসেন, সময় সংবাদ। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মিথ্যা তথ্য দিয়ে হাসিনা সরকার তাকে যুদ্ধাপরাধী বানাতে চেয়েছিল। এ কাজে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ব্যবহারের অপচেষ্টা করেছিল বলেও জানান তিনি। বলেন, ষড়যন্ত্রে হাসিনা সরকার ব্যর্থ হয়েছে। দেশে মানবিক আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলেও জানান জামায়াত আমির। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারে কুলাউড়ায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারা বহু মানুষকে ফুসলিয়েছে। সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না, মিথ্যা সাক্ষীও দিতে পারবো না। আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল। তারা বলেছে ওনাকে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে দেখি নাই, আমাদের লোক হত্যা করার কোনো প্রশ্নই উঠে না। এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে, যেটা 23 মাইল দূরে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ব্যক্ত করে দিয়েছেন। গুম খুন শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার বিকেলে শাহিনবাগে বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বাড়িতে গুম হওয়া পরিবারগুলোর স্বজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের অনেককে গুম করে ভারতে পাচার করে দেয়া হয়। সেই ভারত থেকে এখন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এর বাইরেও আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আর কখনো দাঁড়াতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, গুমের রাজনীতি যেন আর কেউ না করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। সরকারের উদ্যোগ চলমান আছে। সরকার হয়তো
উদ্যোগ নিতে পারে, কিন্তু এটার সংখ্যা এত বেশি, অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায়নি। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেককে এখানে ওরা এখানেই ছিল না, ওরা আসলে কেউ কেউ ভারতের কারাগারে ছিল। আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তথ্য নিয়েছি, ওখানে কারাগারে অনেকেই ছিলেন যে যারা ওখানে এখান থেকে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে ভারতে। মিথ্যা সংবাদের মধ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গভীর ষড়যন্ত্র ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। বলেন, সংবাদ প্রকাশের নিয়ম নীতি কোনো কিছুই মানেনি দেশটি। মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রেস সচিব এই কথা বলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মানুষের প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী, তবে সীমাবদ্ধতা ও অভিজ্ঞতার কারণে প্রত্যাশা পূরণে ঘাটতি ছিল বলেও মনে করেন ফয়েজ আহমদ। অনুষ্ঠানে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই সরকার গঠনের পরপরই আমরা দেশি এবং বিদেশি গণমাধ্যমে এক ধরনের তথ্য সন্ত্রাসের কবলে পড়ি। সেটাকে আমরা কোনোভাবেই সাংবাদিকতা বলি না। প্রচুর গুজবের উপর ভিত্তি করে আমরা দেখেছি বিদেশি গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের যে ধর্মীয় সম্প্রীতি, সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে নানান ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদটিকে আমি সংবাদ বলছি না, তথ্য প্রকাশ হয়েছে, মিথ্যা গুজব, এরকম ফেক নিউজ প্রকাশ হয়েছে। সেগুলি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। যাই হোক, সেগুলি ধীরে ধীরে আস্তে আস্তে সেই সংখ্যাটা কমেছে। আগুন লাগার পর একদিন অভিযান, জরিমানা সহ নানা তৎপরতা চালায় কর্তৃপক্ষ, কিন্তু সপ্তাহ না গড়াতেই আবারও আগের দশায় চলে যায় সবকিছু। যদিও দেশে ভবন নির্মাণের সুস্পষ্ট বিধিমালা ও আইন আছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই। সমস্যা উত্তরণে ফায়ার কোড বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি তারা বলছেন, শুধু দোষী ভবন মালিককেই নয়, দায়িত্বে অবহেলা থাকলে সরকারি কর্মকর্তাকেও শাস্তির আওতায় আনতে হবে। বিস্তারিত আলামিন তুষারের প্রতিবেদনে। রাজধানী ঢাকায় ভবন নির্মাণের জন্য ন্যূনতম নিয়ম যে মেনে চলা হয় না তার প্রমাণ এমন একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা বহুতল ভবন। এটি রাজধানীর নিউ মার্কেট এলাকা। এখানে নকশার বাইরে গিয়ে একটি দুটি নয়, সংযুক্ত করা হয়েছে 7টি ভবন, যার অফিসিয়াল নাম মার্কেট কমপ্লেক্স। নিয়ম অনুযায়ী আবাসিক ভবনের প্রতি 550 বর্গমিটারে 2টি অগ্নি নির্বাপক যন্ত্র থাকার কথা, কিন্তু এসব কমপ্লেক্সের সিঁড়ির কাছে ছাড়া কোথাও নেই তেমন কিছু। সঙ্গে মেয়াদ ঢাকতে ছিঁড়ে ফেলা হয়েছে স্টিকার। ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার বহু কারণের পাশাপাশি অন্যতম কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট। কোথাও আবার সেই সার্কিট বোর্ডের অংশেই নিরাপত্তার অজুহাতে ঝুলছে তালা। মেন সুইচ যেখানে আছে, এটার চাবি কার কাছে? ইলেকট্রিশিয়ান। যে কেউ চাইলেই যেতে পারবো না? না, ওই 7 তলার অফিস। আমরা বেশি কথা বলতে গেলে সমস্যা হয়। নেই জাতীয় বিল্ডিং কোড অগ্নি সুরক্ষা সম্পর্কিত বিধানের তোয়াক্কা। রাজধানীর কাকলের 8 তলা এই পুরো ভবনের নিচে দোকান আর উপরের তলাগুলোতে আছে মেডিকেল সেন্টার। সিঁড়ি মাত্র একটি, কোথাও নেই জরুরি বহির্গমন নির্গমন পথ কিংবা তার নির্দেশিকা। ভবনের অগ্নি নিরাপত্তা ছাড়পত্র আছে কি নেই সেই প্রশ্ন করেন না কেউ। এ তো গেল বাণিজ্যিক ভবনের চিত্র। প্রশ্ন হলো, আবাসিক ভবনগুলোতে কতটা নিরাপদ রাজধানীবাসী? 6 তলা এই ভবন রাজধানীর মহাখালীতে, মাত্র 2 ফিট জায়গার মধ্য দিয়ে এখান থেকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এখানে একটা মোটরসাইকেল পর্যন্ত পার্কিং করা। এবার আপনাদেরকে আমি যদি সিঁড়িটা দেখাই, সেই একই 2 ফিট চওড়া মাত্র, এবং এই 6 তলা ভবনের পুরোটা জুড়ে আর কোথাও কোনো সিঁড়ি পাইনি। এবার সামনের অংশটা দেখাই, কেচি গেটটা দিয়ে আরও জায়গা কমানো হয়েছে। বাইরে থেকে কিন্তু পুরো ফিটফাট, একেবারে 6 তলা ভবন, উপরে আবাসিক, নিচের পুরো অংশে কিন্তু দোকান, অর্থাৎ বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। রাজুক এটার অনুমতি কিভাবে দিয়েছে সেটাই আসলে প্রশ্নের বিষয়। এদিকে আইনি জটিলতা আর সীমাবদ্ধতার মধ্যেই 2014 সালে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনের বিধিমালাও স্থগিত হয়েছে। এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ ভবনকে নোটিশ দেয়া ছাড়া তেমন কিছুই করার নেই ফায়ার সার্ভিসের। যেটা অফিস টাইপ হওয়ার কথা ছিল সেটা হয়ে যাচ্ছে রেস্টুরেন্ট টাইপ, যেটা সাধারণ টাইপ হওয়ার কথা ছিল সেটা হয়ে যাচ্ছে শপিং মল। রেগুলেশনের বিভিন্ন
গ্যাপ খুঁজে খুঁজেই ভবন মালিকগণ এই কাজগুলো করে থাকেন। আমাদের একটু দুর্বলতা রয়েছে, নিজস্ব ম্যাজিস্ট্রেট নেই, আমরা জেলা প্রশাসনের পরে নির্ভর করি। দেখা যায় যে আমাদের যে পরিমাণ চাহিদা থাকে মোবাইল কোর্ট করার, তার সিকিভাগও সম্ভব হয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আগেই দেশে দ্রুত ফায়ার কোড বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কঠোর হবার বিকল্প নেই বলেও মনে করেন তারা। মালিককে ধরে জেলখানা ঢুকানো হয়েছে, আর কিছু করার নেই। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী যেই থাক না কেন, দুর্নীতিটাও যে আমাদের ওই অগ্নিকাণ্ডের মৃত্যুর জন্য দায়ী সেটা আমরা স্বীকারই করতে চাচ্ছি না। দুর্নীতির জন্য আমরা কি ব্যবস্থা করেছি, কাকে সাজা দিয়েছি, এরকম দৃষ্টান্তকে আমরা দেখাতে পারবো। তিনি আরও বলেন, আইন কিংবা বিধিমালার প্রয়োগ তো বটেই, সবচেয়ে বেশি জরুরি জনমানুষের সচেতনতা বৃদ্ধি। রমজানের আগেই তো আমাদের এই ব্যবস্থাটা করার দরকার ছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঝাঁপিয়ে পড়া দরকার ছিল যে এটা সেফটিটা ঠিক আছে কিনা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। উচ্চ অগ্নি ঝুঁকির মধ্যে রয়েছে রাজশাহী নগরীর 5টি মার্কেট। আকস্মিক বিপদ এড়াতে কারোরই নেই পর্যাপ্ত প্রস্তুতি। তারপরও নিয়মনীতির তোয়াক্কা না করে দিব্যি ব্যবসা করছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ড রোধে প্রতিটি মার্কেটের নিজস্ব ব্যবস্থাপনায় পানির সংরক্ষণাগার থাকা উচিত। শাহিন আলমের তথ্য ও আব্দুস সালামের ছবি নিয়ে রিপোর্ট। 15 মার্চ মধ্যরাত রাজশাহী নিউ মার্কেটের কাঁচা বাজারে হঠাৎই আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। পানির কোনো উৎস না থাকা, সরু গলি এবং ঘিঞ্জি পরিবেশের কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়। পড়ে যায় 12টি দোকান। আগুনের ঝুঁকিতে আছে রাজশাহী নগরীর 5টি মার্কেট। ফায়ার সার্ভিস বারবার সতর্ক করলেও কর্ণপাত না করে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য করে তারা যদি মনে করেন সচেতন না হয়, আর কত চেষ্টা করবে মানুষ এই মার্কেট যে কয়দিন না আপনার মানে পরিকল্পনা নিয়ে ভবন করবে, সে কয়দিন আগুন নেভানোর জন্য বিকল্প ব্যবস্থা অতি শীঘ্রই গ্রহণ করা দরকার। অগ্নিকাণ্ডের জন্য এই গরমের মৌসুমকে উল্লেখযোগ্য বিবেচিত করে আগুনের হাত থেকে উদ্ধারে মার্কেট সংশ্লিষ্টদের প্রতি নানা পরামর্শ ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তা। অগ্নিকাণ্ড ফেস করার জন্য তাদেরকে বলা আছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করার জন্য এবং স্টাফদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য, তাছাড়া প্রচুর পরিমাণ এক্সটিংগুইশার সংরক্ষণ করার জন্য, এগুলো ব্যবহার বিধি সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য। ফায়ার সার্ভিসের তথ্য মতে নগরীর সাহেব বাজারের আরডিএ মার্কেট, নিউ মার্কেট, হরগ্রাম নিউ মার্কেট, সোনাদিঘি এলাকার সমবায় মার্কেট এবং নগরীর সাহেব বাজারের অবস্থিত কাপড়পট্টি মার্কেট উচ্চ অগ্নি ঝুঁকিতে রয়েছে। সময় সংবাদ, রাজশাহী। খেলাপি ঋণের লাগাম টানতে ব্যাংক খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এবার চ্যালেঞ্জ সুশাসন প্রতিষ্ঠা করা। যেসব ব্যাংক একেবারে ঘুরে দাঁড়াতে পারবে না সেগুলো একীভূত করা হবে, বন্ধ হবে না। এখনও খোঁজা হচ্ছে দেশ থেকে পাচার করা অর্থ গিয়েছে কোথায়। সম্প্রতি লন্ডনে সফরে যাওয়ার সময় সংবাদের সঙ্গে একান্ত আলাপে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ধীরে ধীরে মুক্ত হচ্ছে হাসিনা সরকারের আমলে জিম্মি হয়ে পড়া বাংলাদেশের ব্যাংকিং খাত। একই সঙ্গে চলছে গ্রাহকের আস্থা ফিরিয়ে ব্যাংকিং ব্যবস্থাকে স্বাভাবিক করার কার্যক্রম। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গেল ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,05,073 কোটি টাকা। 3 মাসে বেড়েছে 60,787 কোটি টাকা। বাড়তে থাকা এই খেলাপি ঋণের লাগাম টানতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। দুর্বৃত্তায়ন করার যে বোর্ডগুলো আছে সেগুলো তো আমরা ভেঙে দিয়েছি। আমরা শক্তিশালী গভর্নেন্স চাই। আমি মনে করি যদি গভর্নেন্স ব্যাংকের ভালো হয়, বিনিয়োগগুলো যদি ভালো হয়, আমাদের ওই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াতে বাধ্য। জানান কোনো ব্যাংকেই বন্ধ হবে না, তবে গ্রাহকের আমানতের সুরক্ষা দিয়ে আইন মেনে একীভূত করা হবে ঘুরে দাঁড়াতে ব্যর্থ ব্যাংকগুলো। আমরা নতুন ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট করেছি, সেটার আন্ডারে যদি যেসব ব্যাংক কার্যকরভাবে সব কার্য সম্পাদন করতে পারবে না বলে প্রতীয়মান হবে, তাদেরকে আমরা হয়তো একীভূত করে ফেলবো। বন্ধ হবে কেন? বন্ধ হওয়ার কিছু নাই, কাস্টমারের হার্ডওয়ারও কিছু নাই, সব কিছু ঠিক থাকবে। হয়তো কিছু ব্যাংক একসাথে হতে পারে। এস আলম গ্রুপ সহ ব্যাংক খাতে আধিপত্য বিস্তার করা কোম্পানির দাপটে পাচার হওয়া অর্থ কোথায় গিয়েছে তা খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনার কর্মযজ্ঞ চলছে। ব্যাংক খাতের কোনো তথ্যই গোপন করা হবে না বলেও জানান তিনি। কিভাবে টাকাটা বিদেশে নিল সেটাকে আমরা ট্রেস বিভিন্নভাবে তো নিয়েছি, হয়তো সরাসরি প্রত্যেকটা তো আর নিজের নামে নেওয়া হয় না, বেনামিতে নেওয়া হয়েছে, সেগুলোকে ট্রেস করা হয়েছে। এখন যেটা হচ্ছে যে বিদেশে কী কী অ্যাসেট ট্রেসিং আছে সেটা আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা
এটা উদ্ধারের চেষ্টা করব। আমরা যেটা সত্য কথা সেটাই লিখব। কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বজনপ্রীতি শঙ্কা দেখা দিলেই তা ভেঙে দেওয়ারও হুঁশিয়ারি দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পরিবারগতভাবেও যদি হয়, তারা যদি ফিট অ্যান্ড প্রপার না হয়, তাদেরকে বোর্ডে ঢুকতে দেওয়া হবে না। এতক্ষণ আমরা কথা বললাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাসিম মন্ত্রীর সাথে। তিনি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এবং অর্থনীতিকে পুনরুদ্ধারের বেশ আশার কথা শোনালেন। যদি এগুলি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা সংযোজন হবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। একই সড়কে বারবার খোঁড়াখুড়ি, সেবা সংস্থার কাজে নেই কোনো সমন্বয়। বছরের বেশিরভাগ সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। নগর পরিকল্পনাবিদ বলছেন, ভিন্ন ভিন্ন টেন্ডার থেকে অর্থ আত্মসাৎ করতেই সমন্বয় নেই কাজে। সেলিম আহমেদের ক্যামেরায় শাবাব ওয়াসির রিপোর্ট। সড়কের এই রুগ্ন দশা রাজধানীর 4টি পৃথক আবাসিক এলাকার। যানবাহন চলাচল তো দূরের কথা, রাস্তা দিয়ে হাঁটাও কঠিন। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। বছর জুড়ে চলা খোঁড়াখুড়িতে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। একটা রোগী যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে যে হসপিটালে যাব, সেটা যাওয়ারও তৌফিক নাই। বৃষ্টিতে তো মনে হয় যে কতবার স্লিপ খেয়ে পড়া লাগে, আর কোনো ইয়ে আজকে ধর সেই রাস্তা। এই জনদুর্ভোগের যেন কোনো শেষ নেই। রাজধানীবাসীর অভিযোগ, ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে একই বছরে একই রাস্তায় কাজ করা হচ্ছে বহুবার। তাই বছর জুড়েই ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। আজকে কেটে আবার বালু দিতেছে, পরের দিন বলতে ডেস্কো এসে বলতেছে আমাদের গ্যাসের সমস্যা, আবার রাস্তা কাটতেছে ডেস্কো। 4বার কন্ট্রাক্টর পরিবর্তন হয়েছে, 3বার টেন্ডার পাস হয়েছে, টাকা সব লুটপাট হয়ে গেছে। সমন্বয়হীন খোঁড়াখুড়ি বন্ধে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই ইউটিলিটি সার্ভিসগুলি সিটি কর্পোরেশনের অধীনে অথবা পৌরসভা যেগুলি স্থানীয় সরকার, তাদের অধীনে দিয়ে তাদের আলাদা উইং থাকতে পারে, কিন্তু এটা সমন্বিত পরিকল্পনা করে যাতে আমরা বড় কাজগুলি সব ঠিকঠাক মতো করতে পারি সেটা নিশ্চিত করতে পারি। নগর পরিকল্পনাবিদ বলছেন, ভিন্ন ভিন্ন টেন্ডার থেকে অর্থ আত্মসাৎ করতেই কাজে সমন্বয় নেই। প্রকল্প ভিত্তিক যে এক ধরনের স্ক্যাভেঞ্জিং করে, অর্থাৎ ওর থেকে যে তারা অসৎ উপায়ে টাকা অর্জন করে, প্রকল্পের একটা সার্টেন পার্সেন্টেজ সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তারা এই প্রকল্পের একীভূতকরণের ফলে প্রকল্পের খরচ কমে যাওয়া কোনোভাবেই পছন্দ করে না। সড়ককে না কেটে শুধু এই স্মার্ট ডাক্টের ঢাকনা খুলে পুরো কার্যক্রম করা সম্ভব। নতুন রাজনৈতিক প্রেক্ষাপট সড়ক সংস্কারের পরিকল্পনায় পরিবর্তন আনার সুবর্ণ সুযোগ বলেও মনে করেন এই পরিকল্পনাবিদ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনও বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকে। যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। ঈদের পরদিনও মহাখালী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ। ঢাকার আশপাশের জেলার রুটগুলোতেই বেশি ভিড়। এছাড়া পরিবার নিয়ে বেড়াতে বের হয়েছেন অনেকে। যাত্রীরা জানান, ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়ি যাননি তারা, যদিও সেই দুর্ভোগ এখনো রয়েই গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। রাস্তা ফাঁকা থাকে, ম্যাক্সিমাম মানুষজনই তো ঈদের আগেই চলে যায়, তো এই কারণে আর কি, এই কারণেই আসা আর কি ঈদের পর দিনই। প্রচুর যাত্রী, সেই তুলনায় গাড়ি খুবই কম। আমাদের হয়তো 2.5 ঘন্টার যাত্রা ময়মনসিংহে, কিন্তু কতক্ষণ লাগবে টিকিট করা সহ আল্লাহ মাবুদ জানে। সিট পাচ্ছি না, কোনো গাড়ি আমাকে উঠাচ্ছে না, এবং যে লাইন, আমি লাইনে দেখলাম 2 ঘন্টা লাগবে টিকিট পাইতে। এখন দেখি ঈদের আগে গেলেই ভালো হতো, ঈদের পরের থেকে আজকের বেশি গ্যাঞ্জাম হতো। একই চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশনেও। আন্তনগর ট্রেনে যাত্রা স্বাভাবিক থাকলেও কমিউটার ট্রেনের টিকিট হয়ে ওঠে সোনার হরিণ। তাই স্বল্প দূরত্বের অনেক যাত্রীকে বাড়তি টাকা গুনে যেতে হচ্ছে আন্তনগর ট্রেনে। এখানেও মিলছে না কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট। 2টার বেশি সিট দিচ্ছে না। অনেক জায়গায় সিট থাকলেও আমার সাথের লোক অনেকে সিট পাইতেছে না। সিট কেন থাকবে না? কারণ আমরা তো দাঁড়াইছি 200-300, একটা গাড়িতে তো লোক যাইলো 1500 লোক। খুলনাতে টিকিট আছে, কিন্তু রাজবাড়ী, খোকসা, কুষ্টিয়াতে টিকিট নাই। আমরা যাচ্ছি সিরাজগঞ্জ, সদরনন্দপুর, আমাদের টিকিট কিনতে বাধ্য করা হইতেছে চাঁপাইনবাবগঞ্জ টিকিট। ঈদের পরে বাড়ি যাচ্ছি, এরপরও সিট ছাড়ার টিকিট, মানে একটা আফসোসের একটা বিষয়। ছোট ছোট বাস চালুয়া কতক্ষণ দাঁড়াইতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরদিন পর্যাপ্ত ট্রেনের শিডিউল না থাকায় যাত্রী অনুযায়ী দেয়া যাচ্ছে না টিকিট। তবে রেলযাত্রা স্বাভাবিক হবে বুধবার থেকে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ,
চলছে ঈদের তৃতীয় দিন। মূলত ঈদের তৃতীয় দিন আমরা ভোর 4টা থেকে এখানে ছিলাম এবং সেই সঙ্গে আমরা পুরো লঞ্চ সদরঘাটটি ঘুরে দেখেছি। সেই সঙ্গে আমরা দেখেছি যে ভোর 4টা থেকেই মূলত সদরঘাটে ভোর সাথে সাথেই আমরা দেখেছি যে একদিকে যেমন ঢাকা রাজধানী যেমন ছাড়ছে এই নগরবাসী, অন্যদিকে ঠিক খুবই অল্প সংখ্যক কিছু মানুষ কিন্তু ঢাকাতে ফিরছে এবং আমরা এখানকার বেশ কয়েকজন যাত্রী যারা রয়েছেন, যারা ফিরছেন এবং যারা যাচ্ছেন, অর্থাৎ যারা ঢাকা থেকে ত্যাগ করছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে, মূলত এই সময়টাকে তারা বেছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে যেহেতু রাজধানীর এই পুরো নগরবাসীতে এই নগরে যেহেতু একটি যানজটের একটি শিকার হতে হয় প্রত্যেক সাধারণ মানুষকে, সেই জায়গা থেকে তারা মূলত এই সময়টিকে বেছে নিয়েছে যাতে কোনো যানজট এবং ভোগান্তির শিকার হতে না হয়। সেক্ষেত্রে তারা মূলত এখন থেকেই রাজধানী ত্যাগ করতে শুরু করেছে এবং অন্যদিকে কেউ কেউ বলছেন যে তারা মূলত এই যানজটের নগরী থেকে একটু প্রশান্তির খোঁজে মূলত হচ্ছে ঘুরতে ঢাকার বাইরে যাচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই যে 29 মার্চ অর্থাৎ গত শনিবার থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের এই টানা 5 দিনের ছুটি, অর্থাৎ 29, 30, 31 মার্চ এবং 1 ও 2 এপ্রিল পর্যন্ত এই ছুটি কিন্তু কার্যকর করা হয়েছিল। এর মাঝে 3 তারিখেও কিন্তু আবার সরকার 3 তারিখে এপ্রিলে নির্বাহী আদেশে কিন্তু ছুটি ঘোষণা করা হয়, যার প্রেক্ষিতে শুক্রবার এবং শনিবারও কিন্তু 2 দিন ছুটি পায়। ফলে রবিবার থেকে যে অফিসের যে সরকারি কার্যক্রম সেটি চালু হবে। এখানকার সুপারভাইজার, লঞ্চের যে সুপারভাইজার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত ভোর 5টা কিংবা 6টার পর থেকে 8:30 পর্যন্ত যাত্রীর কিছুটা চাপ থাকে, অর্থাৎ এই যে ভোর 6টা থেকে 8:30 পর্যন্ত যে যাত্রীর চাপের কথা বলছি সেটি হচ্ছে মূলত ঢাকা থেকে যারা হচ্ছে বিভিন্ন জেলায় যায় সেই জায়গায় একটু চাপ থাকে এবং তার পরপরই কিন্তু 9টা থেকে একদম দুপুর বা বিকেল পর্যন্ত যাত্রীর চাপ একদম নেই বললেই চলে। সুপারভাইজারদের যেটি দাবি করেছেন এবং সেই সঙ্গে তারা বলছেন যে এবার ব্যাপক বড় একটি লোকসানের সম্মুখীন হতে পারে এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে মূলত ভোর 6টা থেকে চাঁদপুরে 6টায় ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা পরপর কিন্তু লঞ্চ ছাড়ছে। অন্যদিকে ভোলা ইলশা যাবে দোয়েল পাখি 10, যেটি হচ্ছে 7:30 এবং তার 1 ঘন্টা পর 8:30টার দিকেও যাওয়ার কথা রয়েছে। তবে আমরা এখন সদরঘাটে দেখছি বেশ কিছু লঞ্চ অপেক্ষমান অবস্থায় রয়েছে, যেগুলো হচ্ছে মূলত চাঁদপুর কিংবা অন্যান্য যে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেগুলোর দিকে ছেড়ে যাবে। তবে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ফিরে আসার মানুষ থেকে বেশিরভাগই হচ্ছে এই নগর রাজধানী থেকে ত্যাগ করছেন এবং তারা বারবার যেটি বলছে যে ঈদের সময়টুকু জুড়ে ভোগান্তি পোহাতে হয়, যার ফলেই মূলত তারা হচ্ছে এই সময়টিকে বেছে নিয়েছে এবং অন্যদিকে তারা বলছে যে একটু প্রশান্তির খুঁজে কিংবা একটু প্রকৃতির খুঁজে তারা মূলত হচ্ছে যে বিভিন্ন জেলায় যাচ্ছেন। মূলত তারা ঈদকে কেন্দ্র করে তারা মূলত হচ্ছে রাজধানীতে ঈদ কাটিয়ে তারা মূলত হচ্ছে অন্য জেলায় যাচ্ছেন, যে একটু প্রশান্তির খুঁজে তারা মূলত বিভিন্ন জেলায় যাচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সবশেষ। সদরঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ। ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারেও। বন্দীরা পেয়েছেন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ, খেতে পেরেছেন বাড়ির রান্না করা খাবার। এর আগে বড় জামাতে ঈদের নামাজ আদায়ের পাশাপাশি করেছেন বিশেষ মোনাজাত। মা আর দাদির সঙ্গে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে 16 মাস বয়সী আয়ানা এসেছে কারাবন্দী বাবাকে দেখতে। ঈদুল ফিতরে কারা কর্তৃপক্ষ সুযোগ দেয় এমন অনেকেই এসেছেন বন্দী স্বজনের সঙ্গে দেখা করতে, সাথে এনেছেন বাড়িতে রান্না করা খাবারও। মঙ্গলবার সকাল থেকেই স্বজনদের আনাগোনায় পূর্ণ কেরানীগঞ্জ কারাগারের 2টি সাক্ষাৎ ভবন। বন্দী জীবনের মধ্যেও তারা ভাগাভাগি করে নিচ্ছেন ঈদ আনন্দ। ভালো অনুভব করতে পারতেছি, যাতে আমাদের হাতের রান্না করা ঘরের খাবারটা আমরা মন মতন দিতে পারতেছি, খাবার দিতে পারছি, এটা একটা শান্তি আছে। অনেক খারাপ লাগতেছে, কারণ বাবাকে অনেকদিন দেখি না, তো প্রায় 8 মাস হয়ে গেছে বাবা ভিতরে। এর বাইরে ঈদের 3 দিনই কারাবন্দীদের জন্য নানা আয়োজনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। নামাজ আদায়ের পাশাপাশি ছিল বিশেষ মোনাজাত। ঈদের দিন আমাদের ঈদের জামাত হয়েছে বন্দীদের নিয়ে সেল এলাকায়, ডিভিশনে এবং সাধারণ বন্দীদের পৃথক পৃথক জামাত হয়েছে। সরকারি বরাদ্দ মোতাবেক ওদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে।
বন্দিরা সকালে পেয়েছে পায়েস মুড়ি, দুপুরের খাবারের মধ্যে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, যারা গরু খাবে না খাসি। জেল সুপার জানালেন, কারাবিধি অনুযায়ী প্রায় ৮,০০০ বন্দীকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন, যাদের মধ্যে আছেন ডিভিশনপ্রাপ্ত বন্দীরাও। এদিকে সাক্ষাৎ চলাকালে ঘটে অপ্রীতিকর ঘটনা। দেখা যায় কারাবন্দীকে মাদক সরবরাহের চেষ্টার চিত্র। সুযোগের অপব্যবহার করে বেআইনি কাজ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। এক সময় যে ঈদ কাটতো পরিবার পরিজনদের সাথে মা অথবা স্ত্রীর হাতের রান্না খেয়ে, সে ঈদ এখন কাটছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে। বলছি এখানকার কারাবন্দীদের কথা। কারাবন্দীদের সেই শূন্যতা পূরণে অন্যান্য ঈদের মতো এবারও কারা কর্তৃপক্ষ রেখেছেন নানা আয়োজন। চেষ্টা করেছেন কারাবন্দীদের ঈদকে যথাসাধ্য রাঙিয়ে তোলার। আতাউর কাউসার, সময় সংবাদ, কেরানীগঞ্জ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫৫ সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী ২টি দল মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের বিমান ঘাঁটি কুর্মিটোলা থেকে দল দুটি রওনা করে। একই সঙ্গে পাঠানো হয়েছে আরও ১৫ টন ত্রাণ সামগ্রী। সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও প্ল্যানিং পরিদপ্তর জানিয়েছে, দুটি দলই ১৫ দিনের জন্য যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় অবস্থানের সময় বাড়ানো হতে পারে। এমন ভয়াবহ দুর্যোগে মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ১৬.৫ টন ত্রাণ পাঠানো হয়। এবার মিয়ানমারে পাঠানো হলো ৩৪ সদস্যের উদ্ধারকারী ও ২১ সদস্যের চিকিৎসা সহায়তাকারী ২টি দল। একই সঙ্গে পাঠানো হয়েছে আরও ১৫ টন ত্রাণ সামগ্রী। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি থেকে সেনাবাহিনী ও বিমান বাহিনীর ৩টি বিমানে উদ্ধারকারী দল ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়। আমরা এখন পর্যন্ত যে অ্যাসেসমেন্ট গ্রাউন্ড থেকে পেয়েছি, আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে, এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা। যদি আরও প্রয়োজন হয়, আমাদের ওখানে আমাদের দূতাবাস রয়েছে, আমাদের ওখানে ডিফেন্স অ্যাটাচে উনি আমাদের দলের সাথে থাকবেন। যদি আমাদের প্রয়োজন হয়, আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি। পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে জানিয়ে প্রয়োজন হলে আবারও পাঠানো হবে বলে জানিয়েছে সশস্ত্র বাহিনী। নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে। যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি, তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্যারি করে, তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কাছে যে ত্রাণ সামগ্রী এখন আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, আজও যেটা আমরা প্রেরণ করতে পারছি না, সেটা হয়তো আমরা প্রেরণ করতে পারবো। যে কোনো দেশের বিপদে পাশে থাকতে সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত আছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডাকসুর সভাপতি পদে উপাচার্যের পরিবর্তে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। ছাত্র সংগঠনগুলো এমন প্রস্তাব দিলেও সংশোধিত গঠনতন্ত্রে উপাচার্যকেই ডাকসুর সভাপতি হিসেবে রাখা হয়েছে। তবে এখন থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে উপাচার্যকে নিতে হবে সিন্ডিকেটের অনুমোদন। এই সংশোধনকে ইতিবাচক দাবি করে দ্রুত নির্বাচনের দাবি ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের। আর এই সংস্কারে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না দাবি করে ছাত্রদল বলছে, এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। শাকির আহমেদের রিপোর্ট। ২০১৯ সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু অকার্যকর থাকায় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উপেক্ষিত শিক্ষার্থীদের স্বার্থ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে সাধারণ শিক্ষার্থী ও ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের পক্ষ থেকে নির্বাচনের দাবি উঠেছে। এ লক্ষ্যে ছাত্র সংগঠনের কাছ থেকে প্রস্তাবনা নিয়ে গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভাপতি পদে উপাচার্যের পরিবর্তে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি রাখার প্রস্তাব দিয়েছিল বেশিরভাগ ছাত্র সংগঠন। সে দাবির প্রতিফলন হয়নি সংশোধিত খসড়া গঠনতন্ত্রে। সভাপতি মোটামুটি একক ছিল ভেঙে দেওয়ার, ডাকসু ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা এই ক্ষমতাটা সভাপতির থাকার প্রয়োজন আছে, কিন্তু আমরা মনে করছি একচ্ছত্র থাকা উচিত না। সেজন্য আমরা ওখানে করেছি ওনার এই কর্তৃত্বের সিন্ডিকেটের সুপারিশ ছাড়া এটা করতে পারবেন না, সেটা আমরা রেখেছি। দাবি পুরোপুরি পূরণ না হলেও উপাচার্যের ক্ষমতায় ভারসাম্য আনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির। অ্যাটলিস্ট আমাদের যে সংস্কার প্রস্তাবনা ডাকসুর দিকে আমরা এক পদক্ষেপ এগিয়েছি, এটাকে আমি পজিটিভলি দেখি এবং এটাকে আমি সাধুবাদ জানাই। ডাকসু নির্বাচন বাস্তবায়ন করার জন্য অবশ্যই আনুষ্ঠানিক ডেডলাইন প্রয়োজন। তবে গঠনতন্ত্রের এই সংস্কারে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না বলে মনে করে জাতীয়তাবাদী ছাত্রদল। এই সংস্কারের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিপূর্ণ
যে প্রতিনিধিত্ব সেটি নিশ্চিত হয় না। ডাকসু নির্বাচন খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশে যে কোনো ধরনের ষড়যন্ত্র কিন্তু হতে পারে আমরা মনে করি। এখন এই পরিবেশটা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এপ্রিলের মধ্যেই গঠনতন্ত্র ও আচরণবিধি সিন্ডিকেটে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এরপর প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচনের পথে অগ্রসর হতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশন নিয়োগ হবে, নির্বাচন কমিশনার তার শিডিউল ঘোষণা করবেন, তার আগে হয়তো ভোটার তালিকার জন্য হলগুলোতে বলবেন। অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহ সব চ্যালেঞ্জ থেকে উত্তরণের আশা কর্তৃপক্ষের। কিভাবে আমরা পরিবেশটাকে আরো ঠিক করতে পারি তাদের মতামতটা আমরা নিব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিভাগের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের চিকিৎসা নিতে হয় মেঝেতে। এতে সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন চরম বেকায়দায়। এছাড়া চিকিৎসক ও নার্স সংকট ও ভোগান্তি বাড়িয়েছে রোগীদের। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। শয্যা সংকটের কারণে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এই চিত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের। 1200 শয্যার সরকারি এই হাসপাতালটিতে ধারণ ক্ষমতার চেয়েও 3 গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন, ফলে অনেকেরই ঠাঁই হয়েছে মেঝেতে। শুধু রাজশাহী নয়, বগুড়া, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সহ বিভাগের 5টি সরকারি হাসপাতালের একই অবস্থা। এছাড়া সদর হাসপাতাল, বিভাগের 8টি জেলার 59টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদ ছাড়া সবসময় রোগীর চাপ থাকে দ্বিগুণ। এ অবস্থায় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে রোগীরা। কালকে আছে এভাবে মনে করেন যে আসি, এখনো মনে করেন যে বেড টেড পাই না। একটু বেডটা বাড়ালে ভালো হতো, কারণ এই রাস্তায় বসে থাকা, শুয়ে থাকা খুব সমস্যা রোগীদের জন্য। আমাদের এখানে যদি কোনো সুইচের ব্যবস্থা থাকে তাহলে আমরা টেবিল ফ্যানগুলো দিয়ে সেগুলো করতে পারি। এছাড়া সংকট আছে চিকিৎসক ও নার্সের। রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। চিকিৎসক সংকটের কারণে আসলে আমাদের উপর চাপটা পড়ে যায়, আমাদের বাড়তি প্রেসার নিতে হয়। একজনের কাছে গেলে দেখা আর একটা রোগী মুমূর্ষ ওর কাছে যাইতে, দুজন মানুষ তো এভাবে ম্যানেজ করা অনেক কষ্ট করে। তবে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা জানান, শয্যা ও জনবল সংকট নিরসনের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই ঘাটতি ওঠার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর এবং সেইভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি যে অচিরেই চিকিৎসক নিয়োগ হলে আমাদের চিকিৎসা সংকটটা কেটে উঠবে। সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালগুলোতে মোট শয্যা সংখ্যা রয়েছে 6520টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নির্মাণের প্রায় 1 বছরেও নাটোর সদর হাসপাতালে চালু হয়নি কিডনি ডায়ালাইসিস ইউনিট। জেলায় মাত্র একটি বেসরকারি হাসপাতালে 2 শয্যার একটি ইউনিট থাকলেও নেই বিশেষজ্ঞ চিকিৎসক। এ কারণে এই রোগে চিকিৎসা নিতে হলে রোগীদের যেতে হয় অন্য জেলায়। স্বাস্থ্য বিভাগ বলছে ইউনিটটি চালু করতে ঊর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। 2024 সালের মে মাসে নাটোর সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট নির্মাণ করা হয়। তবে ইউনিটটি এখনও চালু হয়নি। এ কারণে কম খরচে এ রোগের সরকারি সেবা মিলছে না জেলার প্রায় 1000 কিডনি রোগীর। রোগী ও স্বজনরা জানান, নাটোরে বেসরকারি পর্যায়ে মাত্র একটি হাসপাতালে 2 শয্যার ডায়ালাইসিসের ব্যবস্থা থাকলেও নেই বিশেষজ্ঞ চিকিৎসক। এ কারণে এই রোগের চিকিৎসা নিতে হলে রোগীদের যেতে হয় অন্য জেলায়। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ে খরচ। দ্রুত সদর হাসপাতালে ডায়ালাইসিস চালুর দাবি তাদের। ডায়ালাইসিস যে সিস্টেমটা অনেক আগে উদ্বোধন হওয়া বা কার্যক্রম চালু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। এটা যদি সরকারি হসপিটালে থাকতো তাহলে হয়তো আমরা কিছু টাকা সেভ করতে পারতাম। তো এটা যদি নাটোর সদর হাসপাতালে একটু চালু হতো আমাদের পক্ষে মনে হয় ভালো হতো খুব। স্বাস্থ্য বিভাগ বলছে ইউনিটটি চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, আর যন্ত্রগুলো অব্যবহৃত থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা গণপূর্ত বিভাগের। এই রোগীদের জন্য এই ইউনিটটি চালু হলে সুব্যবস্থা চালু হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় রাখছি, আশা করছি খুব দ্রুত এটি চালু হবে। কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ, তো এই কাজটিও আমরা খুব সুন্দরভাবে কাজ শেষ করে গত বছরের মে মাসে আমরা প্রত্যাশী সংস্থার কাছে বুঝিয়ে দিয়েছি। এটি ব্যবহার করলে যেটা হবে যে এখানে যে ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্টগুলো আছে সেগুলো সচল থাকবে। নাটোর সদর হাসপাতালে 10 বেডের কিডনি ইউনিট নির্মাণে ব্যয় হয় 3,31,00,000 টাকা। সময় সংবাদ, নাটোর।
ঠিকমতো সরবরাহ না করায় শাস্তির মুখে পড়ছে রাজশাহী বিভাগের 913টি চালকল। খাদ্য বিভাগ বলছে কৃষক ও মিলারের অনীহায় এবছর চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এ কারণে চুক্তি বাতিল, নিবন্ধন স্থগিত ও জামানত বাজেয়াপ্তের মতো শাস্তি হতে পারে প্রতিষ্ঠানগুলোর। আর মিলাররা বলছেন সঠিক দাম নির্ধারিত না হওয়ায় সরকারি ভাণ্ডারে দেয়া যায়নি ধান চাল। মওদুদ রানার তথ্য ও হাবিবুর রহমান পাপ্পুর ছবি নিয়ে রিপোর্ট। কয়েক দফা সময় বাড়িয়ে 3 মাস ধরে আমনের ধান চাল সংগ্রহ করেও রাজশাহী বিভাগের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। প্রায় 56,500 টন ধান কেনার লক্ষ্যমাত্রা থাকলেও কিনতে পেরেছে মাত্র 828 টন। 1,11,263 টন সিদ্ধ চালের লক্ষ্যমাত্রায় সংগ্রহ হয়েছে 94,707 টন। লক্ষ্যমাত্রার থেকে আতপ চাল সংগ্রহ কম হয়েছে 2,362 টন। বিভাগের 8 জেলায় খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তিযোগ্য সেদ্ধ ও আতপ চাল কলের সংখ্যা ছিল 2030টি, কিন্তু চাল দেওয়ার চুক্তি করেনি 45টি অটো সহ 751টি মিল। আবার চুক্তি করলেও গোদামে চাল দেয়নি এমন মিল 162টি। লক্ষ্যমাত্রার 80% 30টি এবং 50% চাল দিয়েছে 71টি মিল। চুক্তি না করা ও ঠিক মতো চাল না দেয়ায় 913টি চালকলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। 2 বছরের চুক্তি বাতিল, নিবন্ধন স্থগিত ও জামানত বাজেয়াপ্তের মতো শাস্তি হবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে, বলছে খাদ্য বিভাগ। যারা 60% কম দিয়েছে তারা আসলে যত পার্সেন্ট চাল দিয়েছে অতটুকু এই চুক্তি জামানত ততটুকু অংশই তারা ফেরত পাবে। মিলারদের ভাষ্য, সরকারি দামে ধান বিক্রি করলে মন প্রতি লোকসান হতো অন্তত 1000 টাকা, চালে কেজিতে 3 থেকে 4 টাকা। যদিও ধান গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণার তথ্য বলছে চালকল মালিকরা প্রতি কেজি চাল ও এর উপজাত বিক্রি করে লাভ করে 8 থেকে 13 টাকা। বাইরে ধানের দাম অনেক বেশি, আর সরকারে যে রেট দিয়েছিল সেই হিসাবে অনেক কম বেশি হয়ে গেছে। বাজার বাইরেরটা দেখবে আর ওরা দেখবে, দেখে তখন মিলে যেত, তাহলে সব মিলারগুলো তখন আপনার এই চালটা দিতে পারতো। এবার বাড়তি দামের কারণে আগের বছরগুলোর পুরনো চাল সরকারি গুদামে বেশি এসেছে। অভিযোগ অনেকেরই। কারসাজি, প্রক্রিয়া জটিলতা, বাজারের চেয়ে কম দাম নির্ধারণের জন্য খাদ্য বিভাগকে দায়ী করছেন বিশ্লেষকরা। উপর থেকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের কারণে ওই নিম্নমানের চাল তাকে সংগ্রহ করতে হয়, আর এই নিম্নমানের চাল সংগ্রহ করার ফলে সাধারণ মানুষ কিন্তু ভুক্তভোগীর শিকার হয়। আমন মৌসুমে সরকার প্রতি কেজি ধান 33 টাকা, সেদ্ধ চাল 47 টাকা ও আতপ চাল 46 টাকা কেজি নির্ধারণ করেছিল। সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জের ইছামতি নদীর তীরে শেখরনগরে 531 বছরের প্রাচীন গ্রামীণ মেলা ও কালী পূজার দ্বিতীয় দিনে বসেছে মাছের মেলা। নদ নদী ও খাল বিলের নানা প্রজাতির মাছ উঠেছে এই মেলায়। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, মাছ মেলায় রূপালী ঝিলিক, চারিদিকে কিন্তু রং বেরঙের মাছ। সেই মাছগুলো ঘিরে যে এই এখানকার ক্রেতা বিক্রেতাদের যে হাট ডাক, সেটি কিন্তু অনেক ভোর থেকে শুরু হয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে এই পদ্মার অনেক বড় বড় পাঙ্গাস, আইড়, বোয়াল, কাতল, চিতল সবকিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং এই যে মেলাটি ঘিরে কিন্তু 1 বছর ধরে অপেক্ষায় থাকে এই অঞ্চলের মানুষ। এবং এইখানকার যে গ্রামীণ মেলা, সেই মেলা এবং এখানকার কালী পূজার দ্বিতীয় দিনে কিন্তু এই যে উৎসবটি হয় এবং সেটি কিন্তু সারা রাত ধরে তারা পুণ্যার্থীরা পুজো করেন এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজনরা আসেন এবং তারা কিন্তু এই মাছ কিনে নিয়ে যান। এবং অনেক জামাইরাও এখানে আসেন, অনেক শ্বশুররা আসেন, তারা কিন্তু এখানকার মাছ নেন, আবার পুণ্যার্থীরাও আসেন এবং এই মাছগুলো নিয়ে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ তাদের। এবং এখানকার যে পদ্মার একটা বড় কাতল উঠেছে, সেই কাতল ঘিরেও কিন্তু উচ্ছ্বাস রয়েছে। একদম এই 2 পাশ ধরে নয়, একদম পুরো বাজারের ভিতরে পুরোই কিন্তু মাছের পসরা। এবং আপনারা দেখছেন যে এখানকার যে বিভিন্ন ধরনের মাছ, সেগুলো কিন্তু নদ নদী খাল বিলের মাছের বাইরেও কিন্তু হিমায়িত সামুদ্রিক মাছও এখানে আনা হয়েছে। এবং এই জাতীয় মাছ ইলিশও এখানে পসরা সাজানো হয়েছে। তবে পদ্মার যে পাঙ্গাস, সেই পাঙ্গাসের দাম হাঁকা হচ্ছে কিন্তু 1500 টাকা কেজি। আর এখানে যে বড় বোয়াল রয়েছে সেটিকে 1600 টাকা কেজি ধরে হাঁকা হচ্ছে। আর এখানকার যে কাতল রয়েছে বড়, সেটি কিন্তু 1000 টাকা কেজি দরে বলা হচ্ছে। আর চিতল মাছের কেজি বলা হচ্ছে 700 টাকা করে। এবং এখানকার যে অন্যান্য মাছ রয়েছে, সেই মাছের মধ্যে কিন্তু এখানকার কই, শিং, বাইং এইসব মাছও আছে। এবং
তারা বলছেন যে জিওল মাছেরও কিন্তু চাহিদা রয়েছে এই উৎসবটিতে এবং এখানকার যে মাছ মেলা, সেই মাছ মেলাতে যে উপচে পড়া ভিড়, এই ভিড় কিন্তু এই ভোর থেকে তারা বলছেন যে অনেক ভোর থেকে এই যে ফজরের আজান আগে থেকে কিন্তু এখানে ভিড় থাকে এবং নানা অঞ্চলের মাছ নিয়ে কিন্তু এই উৎসবটি হয় এবং এখানকার বিশেষ করে যে ইসামতি নদীর তীরে যে 300 মানে এখানকার যে ইসামতি নদীটি, সেই নদীর আঁকে বাঁকে চারিদিকে কিন্তু মাছের প্রচুর সম্ভাবনা। সেই সব মাছ ছাড়া কিন্তু পদ্মা, মেঘনা, ধলেশ্বরী নানা নদীর মাছ এখানে আসে এবং এই 531 বছরের প্রাচীন যে এখানকার সভ্যতা, এখানকার যে মেলা, এই মেলা এবং পূজার পরেই দ্বিতীয় দিনে যে এই মাছ উৎসব, এই মাছ উৎসব ঘিরে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের এই ছিল সবশেষ। মুন্সিগঞ্জের মাছের মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। ঈদ আনন্দ ম্লান সাতক্ষীরাবাসীর। বেড়িবাঁধ ভেঙে পানিতে ডুবে আছে গ্রামের পর গ্রাম। এছাড়া নতুন করে প্লাবিত হয়েছে আরও 5টি। এরই মধ্যে 3 শতাধিক মাছের ঘের ভেসে গেছে। বাসিন্দারা বলছেন, বাঁধ মেরামত না হলে আরও 20টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভেঙেছে বেড়িবাঁধ, হুহু করে পানি ঢুকছে জনপদে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামে সোমবার সকালে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের 150 ফুট অংশ জোয়ারের পানির চাপে ভেঙে যায়। প্রথম দিন 9টি গ্রাম ও দ্বিতীয় দিনে নতুন করে 5টি গ্রাম প্লাবিত হয়। 2 দিনের মধ্যে বাঁধ সংস্কার না করলে আশেপাশের 2টি ইউনিয়নের 15 থেকে 20টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা। এরই মধ্যে 3 শতাধিক মাছের ঘের ভেসে গেছে, ডুবে গেছে শত শত একর ফসলি জমি। বাড়িঘরে পানি প্রবেশ করায় বেড়েছে ভোগান্তি। আমাদের গাছপালা, বাড়ি ঘর সব ডুবে রয়েছে পানির মধ্যে। আমাদের বাড়ির উঠোনে হাঁটু সমান পানি। বহু লোকজন এখানে বাঁধ দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেই বাঁধটা দেওয়ার পরে আবার বাঁধটা ছুটে চলে গেছে। এখানে হাজার হাজার বিঘা মৎস্য চাষীদের এবং ধান চাষীদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই বাঁধটা আমরা রিংটা কমপ্লিট করেছিলাম, কিন্তু এখন জোয়ারের পানিতে ভেসে গেল। আমাদের এখানে দরকার পর্যাপ্ত বলগেট, কিন্তু আমরা রাতারাতি ইনশাল্লাহ 6টা-7টা বলগেট কাছে পেয়ে যাব। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল। এ সময় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে জিআই টিউব দিয়ে পানি প্রবাহ বন্ধ করার কথা জানান নির্বাহী প্রকৌশলী। আমরা চেষ্টা করতেছি যে ভেতর দিক দিয়ে পানি যাতে না ঢুকতে পারে প্রকল্প এলাকায়, আমরা জিও টিউব দিয়ে বেড়িবাঁধ করে দিচ্ছি এবং আমরা মাটি দিয়ে পার্মানেন্ট বাঁধও করে দিব। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। সময় সংবাদ, সাতক্ষীরা। যুক্তরাষ্ট্রের প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোতে ব্যাপক কর্মী ছাঁটাই শুরু করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির স্বাস্থ্য ও মানব সেবা দপ্তরের বাইরে কর্মীদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে এখনও জানা যায়নি কতজন ছাঁটাইয়ের শিকার হয়েছেন। ধারণা করা হচ্ছে মোট 10,000 স্বাস্থ্যকর্মী চাকরি হারাবেন। জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগী ইলন মাস্কের পরিকল্পনার অংশ হিসেবে এই ছাঁটাই প্রক্রিয়া চলছে, যার মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থার কর্মী সংখ্যা কমানো হবে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে গ্রিসের প্যারোস দ্বীপ। কর্তৃপক্ষ জানায়, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী নাউসায়। ভেঙে গেছে বিভিন্ন সেতু, রাস্তা তলিয়ে গেছে লোকালয়, কাদা মাটিতে আটকে পড়েছে অনেক যানবাহন। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। একই দিন ভারী যন্ত্রপাতির সাহায্যে রাস্তাঘাট পরিষ্কারের উদ্যোগ নেয় সংশ্লিষ্টরা। আর্জেন্টিনার সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনলেও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরেনি। খাদ্যের জন্য হন্যে হয়ে ঘুরছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্যের হার স্থিতিশীল থাকলেও সংকট কাটেনি। ফুটবলের জন্য খ্যাত দেশ আর্জেন্টিনার দৃশ্য এটি। বুয়েনোস আইরেসের প্রধান একটি বাজারে ডাস্টবিন থেকে পরিত্যক্ত ফল ও সবজি খুঁজছে মানুষ। কেউ এক টুকরো খাবারের জন্য, কেউ পরিবার নিয়ে টিকে থাকার জন্য। শহরের বিভিন্ন রাস্তা ও ফুটপাতে ঘুমিয়ে আছে গৃহহীন মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন, এরকম দৃশ্য হর হামেশাই চোখে পড়ছে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে। প্রতিদিনই এখানে আরো বেশি মানুষ আসে। কিছু খাবার পেলেই তারা একটু স্বস্তি পায়। এতেই বোঝা যায় ক্ষুধা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। বুয়েনোস আইরেসের ক্যাথলিক ইউনিভার্সিটির গবেষক অগস্তিন সালভিয়া বলছেন, মুদ্রাস্ফীতির হার কমলেও দারিদ্র্য পরিস্থিতি এখনো অপরিবর্তিত।
মুদ্রাস্ফীতির হার কমে গেলেও মানুষ তার সুফল পাচ্ছে না। দারিদ্র্যের হার এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে, যা কমাতে হলে শুধু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। 1 বছর আগে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট হাভিয়ের মিলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করলেও অনেকের জীবনযাত্রার মান এখনো বদলায়নি। সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতির হার কমে 2% নেমে এলেও দারিদ্র্যের হার 37 থেকে 39% মধ্যে স্থিতিশীল। চরম দারিদ্র্য 9 থেকে 10% মধ্যে রয়ে গেছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার মূলধনের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিয়ে অর্থনৈতিক সমস্যা মোকাবিলার চেষ্টা করছে, কিন্তু বাসিন্দারা এখনো ক্রমবর্ধমান ব্যয় এবং জনসেবার আশের সঙ্গে লড়াই করে চলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবছর ভারতের বেশিরভাগ রাজ্যে তীব্র দাবদাহ দেখা দিতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। কর্তৃপক্ষ জানায়, ভারতের উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশা রাজ্যে দাবদাহ থাকতে পারে টানা 10 থেকে 11 দিন পর্যন্ত। কোনো কোনো রাজ্যে ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। তীব্র দাবদাহে পানি স্বল্পতা সহ কৃষিক্ষেত্রেও নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে বলে জানিয়েছে তারা। বিশেষজ্ঞরা জানান, দেশটির শিল্পায়ন, জনসংখ্যা বৃদ্ধি ও জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এই সমস্যার জন্য দায়ী। দুবাইতে বাংলাদেশ মিশনে ভিন্নধর্মী ঈদ উদযাপন করলেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দ্বিতীয় দিনে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে তার বাসভবনে এই আয়োজন করা হয়। শিবলি আল সাদিকের রিপোর্ট। দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান প্রবাসীদের নিয়ে এবার এক ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন কূটনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ সহ সাধারণ প্রবাসীরা। এই ধরনের সুযোগ আমরা বারে বারে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের মাধ্যমে সেই সুযোগগুলো নেব। স্থানীয় সময় সন্ধ্যা 7টায় আয়োজনে হাজির হন অতিথিরা। পরস্পরের প্রতি কুশল বিনিময় শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। একটা সুনাগরিকের পরিচয় দিক হোস্ট গভর্নমেন্টের কাছে, স্থানীয় মানুষের কাছে, যাতে করে বাংলাদেশ জাতি আমরা মাথা উঁচু করে বলতে পারি যে আমি একজন বাংলাদেশি। আমরা সবাই ফ্যামিলি নিয়ে এখানে আসছি, অনেক সুন্দর মনোরম পরিবেশে আমাদের ঈদ উদযাপন করতেছি আমাদের কনসাল জেনারেলের বাসায়। ঈদ উল ফিতরে আমিরাতের বাংলাদেশ মিশনগুলো এই ধরনের ওপেন হাউস অনুষ্ঠান আয়োজন করে থাকে। এতে আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত হয়ে কূটনীতিকদের সাথে ঈদ উদযাপনে শামিল হন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের মূল্য। গত 1 মাসের ব্যবধানে গ্রাম প্রতি 3 থেকে 4 দিনার বৃদ্ধি পেয়েছে সোনার দাম। অল্প সময়ের ব্যবধানে সোনার দাম বেড়ে যাওয়ায় হতাশ সাধারণ ক্রেতারা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি, ইউরোপ এবং এশিয়ায় মুদ্রাস্ফীতির প্রভাবে লাগামী হয়ে পড়েছে স্বর্ণের দাম। বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েতেও রেকর্ড পরিমাণ বেড়েছে সোনার মূল্য। গত 1 মাসের ব্যবধানেই গ্রাম প্রতি বেড়েছে 3 দিনার, আর ভরিতে বাংলাদেশি মুদ্রায় 13 থেকে 14 হাজার টাকার বেশি। কুয়েতে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে প্রতি মিনিটে পরিবর্তন হতে থাকে। দেশটির প্রত্যেকটি স্বর্ণের দোকানে কুয়েত সরকার নির্ধারিত অনলাইন মূল্য তালিকা রয়েছে। দিন দিন মূল্য বৃদ্ধির কারণে অনেক ক্রেতাই এখন স্বর্ণ কিনতে দ্বিধায় ভুগছেন। তবে দাম আরও বাড়তে পারে এই আশঙ্কায় ভবিষ্যৎ প্রয়োজনের কথা মাথায় রেখে কেউ কেউ স্বর্ণ কিনে রাখছেন বলে জানান। 1 সপ্তাহ আগেও স্বর্ণের দাম কম ছিল, এখন হঠাৎ করে স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে সর্বোচ্চ মনে হয় 28 দিনের রুবা স্বর্ণের দাম শুধু। এখন ভাগ্নারা চলে যাব দেশে, এর জন্যই কিনা। দাম বেশি বাজেটের থেকে বাইরে, তারপর আমি কি করব, পরিবারের জন্য নেওয়া লাগবে তাই কিনতে আসছি। তবে স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনাও বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আগে বিক্রি একটু ভালো ছিল, এখন গোল্ড রেট বাড়ি যাওয়ার কারণে এখন বেচাকেনা আগের মতো তেমন নাই। ঈদের পরে 2-3 দিন বেচাকেনা হবে, এরপরে আগের মতো আবার ঠান্ডা হয়ে যাবে। আগামী মাসে গোল্ডের প্রায় শুনতেছে 1 থেকে 1.5 গাড়ি আরও বাড়তে পারে। গত মাসও ছিল, এখন থেকে প্রায় 3 দিনের কম।
3 দিনের কম হলে প্রতি ভরিতে প্রায় 13-14 হাজার টাকা বেড়ে গেছে এই 1 মাসের মধ্যে। কুয়েতে স্বর্ণ বিক্রি হয় গ্রাম হিসেবে। আরবরা 21 ক্যারেট অথবা 18 ক্যারেট স্বর্ণের অলংকার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে 22 ক্যারেটের সোনা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু তথ্য বিশ্লেষণে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের আবেগও বুঝতে শিখছে। স্প্যানিশ প্রযুক্তি স্টার্টআপ নিউরোলজিকা এমনই এক এআই ব্যবস্থা তৈরি করেছে। এটি একসঙ্গে হাজারো মানুষের অনুভূতি শনাক্ত করতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিনিয়ত নতুন নতুন চমক নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় স্টার্টআপ কোম্পানি নিউরোলজিকা নিয়ে এসেছে নতুন এক উদ্ভাবন। নিউরোলজিকার তৈরি কপারনিকাস সিস্টেম ভিডিও ফিডের মাধ্যমে মানুষের আবেগ বিশ্লেষণ করতে পারে। এটি রিয়েল টাইম ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে মানুষের সঙ্গে যন্ত্রের যোগাযোগকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। কপারনিকা বহুস্তর বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে। এতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ভয়েস রিকগনিশন, শরীরের ভঙ্গিমা বিশ্লেষণ ও ব্যক্তিগত তথ্য বিশ্লেষণের সমন্বয় রয়েছে। এই কৌশলের ফলে কেবল ব্যক্তিগত পর্যায়ে নয়, বরং নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রে ব্যবহারের জন্য এটি কার্যকর হতে পারে। এই প্রযুক্তি শুধু আবেগ বিশ্লেষণে সীমাবদ্ধ নয়, এটি স্নায়বিক সমস্যার আগাম পূর্বাভাস দিতেও সক্ষম। মস্তিষ্কের রক্তক্ষরণ বা স্ট্রোকের মতো জটিল সমস্যার সম্ভাবনা থাকলে তা ঘটার আগেই শনাক্ত করা যেতে পারে। মুখের সামান্য নড়াচড়া বা চোখের মনির পরিবর্তন বিশ্লেষণ করে এআই সিস্টেম সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি চিহ্নিত করতে পারে। প্রযুক্তিটি এরই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে। নিউরোলজিকা চাইছে এই উদ্ভাবনকে আরও সহজলভ্য করতে, যাতে অন্যান্য প্রযুক্তি নির্মাতারাও এটি তাদের প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারে। সংস্থাটি গোপনীয়তা ও নৈতিকতা রক্ষার উপরও জোর দিচ্ছে, যাতে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষিত না হয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মোবাইল অ্যাপ বিজ্ঞাপনের ক্ষেত্রে আধিপত্যের অপব্যবহারের অভিযোগ এনে অ্যাপলকে $15 কোটি জরিমানা করেছে ফ্রান্স। জানা গেছে 2021 সালের এপ্রিলে অ্যাপল তার অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি সফটওয়্যার চালু করে, যা ব্যবহারকারীদের অনুমতি ছাড়া অ্যাপ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহের সুযোগ সীমিত করে। অন্যদিকে ফ্রান্সের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থার দাবি, এই ব্যবস্থা তৃতীয় পক্ষের প্রকাশকদের জন্য অপ্রয়োজনীয়ভাবে কঠোর ছিল। তবে এক্ষেত্রে অ্যাপল নিজেকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। অ্যাপলের নিজস্ব অ্যাপের বেলায় দ্বিতীয়বার সম্মতির নিয়ম প্রযোজ্য ছিল না। এ কারণে প্রতিযোগিতার ক্ষেত্রে অসমতা তৈরি হয়েছে বলে অভিযোগ তোলে সংস্থাটি। অ্যাপলকে জরিমানার পাশাপাশি 1 সপ্তাহের জন্য তাদের ওয়েবসাইটে এই সিদ্ধান্ত প্রকাশের নির্দেশ দিয়েছে। অ্যাপল এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2027 সালে নয়, 2026 সালেই অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। 1 বছর এগিয়ে আনা হয়েছে টাইগারদের অস্ট্রেলিয়া সফর। দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে শান্তদের। মূলত 2027 সালে টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে অজিদের ব্যস্ততার কারণে এগিয়ে আনা হয়েছে বাংলাদেশের সঙ্গে তাদের সফর। ক্রিকেট বিশ্বে কুলীন সম্প্রদায় অস্ট্রেলিয়া। অন্য প্রায় সব দেশে সিরিজ খেলার আমন্ত্রণ পেলেও টাইগারদের খুব একটা সুযোগ মেলে না ক্যাঙ্গারুদের দেশে সফরের। এখন পর্যন্ত মাত্র একবারই দ্বিপাক্ষিক সিরিজে অজি ভূমিতে সফর করেছিল বাংলাদেশ, সেটাও 2003 সালে। সবশেষ এফটিপিতে বাংলাদেশের সুযোগ তৈরি হয়েছে আরও একবার অস্ট্রেলিয়া সফরের। গেল এফটিপি অনুযায়ী 2027 সালে অজি ভূমিতে সফরের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে সেই সূচিও পরিবর্তন আসতে যাচ্ছে না, বাতিল করা হচ্ছে না, বরং এগিয়ে আনা হচ্ছে সেই সফর। 2027 সালের পরিবর্তে 2026 সালে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কোন কোন ফরম্যাটে সিরিজ হবে তা এখনও নির্ধারিত হয়নি। তার আগেই পরিবর্তন হয়েছে সিরিজের সূচিতে। মূলত অজিদের সুবিধার জন্যই এই পরিবর্তন এনেছে স্বাগতিকরা। 2027 সাল ব্যস্ততার মধ্য দিয়ে পার করবে অজিরা। তাছাড়া 2027 সালে টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি। ঐতিহাসিক দিবস উপলক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচ ঘটা করেই আয়োজন করবে অজিরা, যার জন্য এগিয়ে আনা হয়েছে বাংলাদেশের সফরকে। 2026 সালের আগস্ট মাসে অনুষ্ঠিত হবে সিরিজটি।
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে। এর আগে 2003 সালে এখানেই সিরিজ খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এরপর থেকে সেই মাঠে আর খেলা অনুষ্ঠিত হয়নি। তবে দীর্ঘদিন পর আবারও ক্রিকেট ফিরতে যাচ্ছে নর্দার্ন টেরিটরিতে, যে খবরের পর স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তবে বাংলাদেশের আগে এখানে ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে অসিদের গ্রীষ্মকালীন মৌসুম। তবে টাইগাররা আক্ষেপ করতে পারেন অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্টেডিয়ামগুলোতে ম্যাচ না দেয়ায়। দ্বিপাক্ষিক সিরিজে কখনো সিডনি ক্রিকেট গ্রাউন্ড কিংবা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলার সুযোগ হয়নি। বাংলাদেশের সঙ্গে সফর আসলে বিভিন্ন সময় টাল বাহানা করতে দেখা গেছে অজিদের। বহুবার বাংলাদেশ সফর পিছিয়ে ছিল তারা, তবে এবার তাদের মাটিতে সফর এগিয়ে এনে কিছুটা আগ্রহই দেখাচ্ছে অস্ট্রেলিয়া। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। লিটন শান্তর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই জাতীয় দলের সাবেক ব্যাটিং পরামর্শক ডেভিড হ্যাম্পের। এই দুই ব্যাটারকে দেশের অন্যতম সেরা মানেন তিনি। সময় খারাপ গেলেও খুব দ্রুতই সেরা ছন্দে ফিরবেন তারা, এমনটাই বিশ্বাস হ্যাম্পের। ওয়ানডে বিশ্বকাপের জন্য নারী দলের সহকারী কোচের দায়িত্ব পাওয়া হ্যাম্প ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত করছেন টাইগ্রেসদের। দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে লিটনের ব্যাট পাচ্ছে না রানের দেখা। সবশেষ 7 ওয়ানডেতে স্পর্শ করতে পারেননি 2 অঙ্কের সংখ্যা। এলকেডি শেষ 6 টি-20তে 20 রানের গন্ডি পেরিয়েছেন একবারই। তারপরও ক্রিকেট পাড়ায় ফিসফাস, তিনিই নাকি পাচ্ছেন টি-20র দায়িত্ব। কারণটা শান্তর অধিনায়কত্ব থেকে সরে যাওয়া শর্টার ফরম্যাটের ক্যাপ্টেন্সিতে তার জায়গায় লিটনকে যোগ্য মনে করছেন অনেকে। শান্ত নিজেও আছেন অফ ফর্মে। সবশেষ বিপিএলে টাইগার কাপ্তান ঠিকঠাক সুযোগ পাননি একাদশে। টি-20 দলে তার প্রয়োজন নেই বলছেন সাবেকদের অনেকে। তবে জাতীয় দলের সাবেক কোচ ডেভিড হ্যাম্প মনে করেন না সেটা। আমি মনে করি না তেমন বড় কোনো সমস্যা আছে। তাদের মূলত ধারাবাহিকতার অভাব। তবে কেন হচ্ছে না সে সমস্যা ঠিক করার অনেক চেষ্টা করছে। আমি বলবো তারা খুব ভালো ক্রিকেটার। আপনাদেরও মনে রাখতে হবে তারা খুবই ভালো। রান পেলে ঠিক হয়ে যাবে। কোহলির দিকে যদি তাকান, সেও কিন্তু দীর্ঘদিন রান করতে পারছিলেন না। একটা স্কোর করে এখন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছে। এদিকে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ডেভিড হ্যাম্পকে বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। পাকিস্তানে টাইগ্রেসদের কঠিন চ্যালেঞ্জের জন্য সর্বোচ্চ প্রস্তুত করছেন তিনি। আমরা বেশ কয়েকদিন ধরে একসাথে আছি, বেশ কয়েকটি সেশন করেছি। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। আমি এর আগে পাকিস্তান নারী দলেরও কোচ ছিলাম, তাই সেখানের কন্ডিশন কেমন হতে পারে তার ধারণা দিয়েছি। ক্রিকেটারদের ওপর আমার আস্থা আছে। আশা করছি বিশ্বকাপের জন্য আমরা কোয়ালিফাই করতে পারবো। লাহোরে আগামী 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপের বাছাই পর্ব মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে 5 ও 7 এপ্রিল টাইগ্রেসদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের খবর। প্রায় 4 মাস পার হলেও পূর্ণাঙ্গ পায়োনিয়ার লীগ কমিটি গঠন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে দ্রুতই প্রতিবন্ধকতা কাটিয়ে কমিটি গঠন সহ টুর্নামেন্টটি মাঠে আনতে চান বাফুফের পায়োনিয়ার লীগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। লীগ আয়োজন করার জন্য মাঠের প্রতিবন্ধকতা থাকলেও তা কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন তিনি। দেশের ফুটবলে বইছে সুবাতাস। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী খেলেছেন লাল সবুজ জার্সি গায়ে। সামিত সোম সহ আরো বেশ কয়েকজন বিদেশি বংশোদ্ভূত ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলা নিয়ে চলছে আলোচনা। ফিফার সঙ্গে ফুটবল ডিপ্লোম্যাসি থেকে শুরু করে নিয়মিত লিগ সহ বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনেও দক্ষতার ছাপ রেখেছে তাবিত আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কার্যনির্বাহী কমিটি। কিন্তু যে জায়গাটাতে সবচেয়ে বেশি মনোযোগ হওয়ার কথা ছিল ফেডারেশনের, সেই পায়োনিয়ার লিগ সবচেয়ে অবহেলিত। প্রায় 4 মাস হলেও এখনো পূর্ণাঙ্গ পায়োনিয়ার লিগ কমিটি ঘোষণা করতে পারেনি ফেডারেশন। অথচ গ্রাসরুট পর্যায়ের এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে আছে দেশের তরুণ প্রতিভাবান ফুটবলাররা। তবে দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি দেওয়া সহ টুর্নামেন্টের দিনক্ষণ জানানোর কথা জানিয়েছেন পায়োনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। কোরবানির 1 সপ্তাহ 10 দিনের ভিতরে স্টার্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা কমিটি দেওয়ার কথা ছিল, এটা প্রেসিডেন্ট মহোদয় একটু ব্যস্ততার খাতিরে পর্যায়ক্রমে সব কমিটি দিয়ে দিয়েছে। মনে হয় 1-2টা কমিটি রয়ে গিয়েছে, এর মধ্যে পাইনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পাইনিয়ার কমিটিটা। যাই হোক, আশা করতেছি যে ঈদের এই আমেজটা একটু কেটে গেলে 2-4 দিন 1 সপ্তাহের ভিতরে আমার মনে হয় প্রেসিডেন্ট মহোদয় দিয়ে দিবে।
পায়োনিয়র লিগের ভেন্যু নিয়ে জটিলতা থাকলেও অংশগ্রহণকারী দলের সংখ্যা এরই মধ্যে চূড়ান্ত করেছে বাফুফে। মাঠের তো ক্রাইসিস দীর্ঘদিন যাবত, যেহেতু কমলাপুরের উপরে ডিপেন্ডেড। ওই যে ঢাকা গুলিস্তানের যে স্টেডিয়ামটা আমাদের, ওটা এখন পর্যন্ত চালু হয়নি। 5টা-7টা মাঠ সাউথে হয়ে যাবে, নর্থেও একটু টানাটানি হলেও 2-3টা মাঠে কাভার দেওয়া সম্ভব। টিম এই পর্যন্ত 50টার মতো হয়েছে। 20-25টা হলে একটা কম হয়ে গেত, কিন্তু আবার 70-80টা টিম অনেক বড় লোডের ব্যাপার। 50 টিম ইজ এনাফ ফর পাইনিয়ার লিগ আমি মনে করি। দেশের ফুটবল প্রবেশের প্রথম ধাপ পায়োনিয়ার লিগ। এই টুর্নামেন্ট খেলার মাধ্যমে জাতীয় দলে ঢোকার স্বপ্নদ্বার উন্মোচন হয় তরুণ ফুটবলারদের। কিন্তু বয়স ভিত্তিক এই লিগ প্রতিবারই সম্মুখীন হয় নানা প্রতিবন্ধকতার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নিয়মের বাইরে গিয়ে কেন্দ্রীয় চুক্তি করতে যাচ্ছে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া। ভারতীয় গণমাধ্যমের খবর, টি-20 থেকে অবসর নেয়ার পরেও বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এই প্লাস ক্যাটাগরিতে রাখতে যাচ্ছে বিসিসিআই। এদিকে ঘরোয়া ক্রিকেটে ফেরায় আবারও কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পাচ্ছেন শ্রেয়াস আইয়ার। 3 ফরম্যাটের ক্রিকেটার হলেই কেবল সুযোগ পেলে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে। পাশাপাশি পারফরমেন্স অবশ্যই হতে হবে টপ নচ। তবে এই নিয়ম এবার ভাঙতে চলেছে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে রেখে। এছাড়াও এই ক্যাটাগরিতে থাকছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় গণমাধ্যমে খবর, 2025-26 মৌসুমের সেন্ট্রাল কন্ট্রাক্ট এরই মধ্যে তৈরি করে ফেলেছে বিসিসিআই, যেখানে সর্বোচ্চ ক্যাটাগরিতে সুযোগ পেয়ে 7 কোটি টাকা আয় করবেন রোহিত কোহলি। অথচ গেল টি-20 বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তাদের দুজনই। তারপরও A+ ক্যাটাগরির জন্য বিবেচিত হয়েছেন তারা। এছাড়াও গেল বছর খুব একটা ভালো সময় কাটেনি ইতিহাসের অন্যতম সেরা 2 ব্যাটারের। নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া হোম সিরিজে রোহিতের ব্যাট থেকে এসেছে 3 টেস্টে মাত্র 91 রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতেও ভারত অধিনায়কের পারফরমেন্স ছিল ধূসর। রোহিতের মতো এতটা খারাপ না হলেও বিরাট কোহলিও ছিলেন না স্বাভাবিক ছন্দে। অজিদের বিপক্ষে 10 ইনিংসে তার উইলো থেকে এসেছিল মোটে 190 রান। এমন পারফরমেন্স দেবার পরও ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে তাদের, কারণ এই বিষয়গুলো বিবেচনায় না এনেই তাদের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই। টি-20 থেকে অবসর নেয়ার পরও রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আমরা কেন্দ্রীয় চুক্তি A+ গ্রেডে রাখছি। তারা বড় মাপের ক্রিকেটার, এই জন্যই তাদের এই সম্মান দেয়া হচ্ছে। একই সঙ্গে শ্রেয়াস আইয়ারকেও কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হচ্ছে। এদিকে 1 বছর পর আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষান। গেল বছর ঘরোয়া ক্রিকেট মিস করায় তাদের কন্ট্রাক্টের বাইরে রাখে বিসিসিআই। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে এবার কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন আইয়ার। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এসএম ইকবাল, সময় সংবাদ। প্রকাশ করা হলো ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা, যেখানে বর্ডার গাভাস্কার ট্রফিতে চমক দেখানো 3 ক্রিকেটার স্যাম কনসাস্ট, ম্যাথু কুনেমান ও বু ওয়েবস্টারকে প্রথমবারের মতো রাখা হয়েছে তালিকায়। যদিও শ্যান অ্যাবট, অ্যারন হার্ডি এবং টড মার্ফিদের মতো ক্রিকেটাররা বাদ পড়েছেন চুক্তি থেকে। 23 জনের এই তালিকায় আছেন স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেডরা। ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে ঝলক দেখিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। একেবারেই নতুন সেসব মুখ ব্যাট আর বল হাতে দাপুটে পারফর্ম করে এবার অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছে। শুধু কি নতুনদের জন্য চমক, অঘটনও ঘটেছে বেশ কিছু। বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছাড়াই জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম করা 3 নতুন মুখ ওপেনার স্যাম কনস্টাস, বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান ও অলরাউন্ডার বু ওয়েবস্টার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন। বর্ডার গাভাস্কার ট্রফির শেষ 2 টেস্টে ভারতকে চোখ রাঙানি দেন স্যাম কনস্টাস। ব্যাট হাতে আস্থার প্রতিদান দেয়া এই অজি ক্রিকেটার পেলেন এবার তার ফল। প্রথমবারের মতো তাকে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিএএ এর
প্রকাশিত 23 জনের এই তালিকায় আছেন 2 টেস্ট ব্যাটার। প্রকাশিত তালিকায় কনস্টাস ওয়েবস্টার দুজনেরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে। বর্ডার গাভাস্কার ট্রফিতে অভিষেক হওয়া ওয়েবস্টার প্রথম ম্যাচেই তুলে নেন 50। এখন পর্যন্ত 3 টেস্টে 150 রানের পাশাপাশি তার উইকেট সংখ্যা 3টি। এছাড়া নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে আসা কুনেমানও টেস্টে বেশ কার্যকরী। মাত্র 5 টেস্টের ক্যারিয়ারে শিকার 35টা উইকেট। তবে অবাক করা বিষয় হলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তারকা ক্রিকেটার শন অ্যাবট, অ্যারন হার্ডি ও টড মার্ফি বাদ পড়েছেন এবারের তালিকা থেকে। গেল বছর থেকে এখন পর্যন্ত 3 ফরম্যাটেই অভিষেক হওয়া কুপার কনলিও জায়গা পাননি এবারের চুক্তিতে। যদিও চোট কাটিয়ে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা ধরে রেখেছেন মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন। আর সব সংস্করণে না খেললেও তালিকায় আছেন স্টিভেন স্মিথ, উসমান খাজা ও নাথান লায়নরা। অভিজ্ঞ বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ম্যাথু শর্ট, জস ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলরা আছেন সিএএ এর কেন্দ্রীয় চুক্তির তালিকায়। তাজিন খন্দকার, সময় সংবাদ। ম্যানচেস্টার সিটির জন্য দুঃসংবাদ। লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন দলটির নরওয়েজিয়ান ফরওয়ার্ড আর্লিং হল্যান্ড। সময় ভালো যাচ্ছে না সিটিজেনদের। লিগ রেস থেকে ওরা ছিটকে গেছে আগেই। লড়াইটা এখন সামনের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিতের জন্য। এর মাঝে তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো হল্যান্ড চোট। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে আঘাত পান তিনি। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন হল্যান্ড, কিন্তু কবে মাঠে ফিরবেন সে বিষয়ে নেই সুস্পষ্ট তথ্য। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঝিনাইদহের শৈলকুপায় আয়োজিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা। গ্রাম বাংলার এই খেলাকে ঘিরে এলাকায় জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসায় ঐতিহ্যবাহী খেলা দেখতে ভিড় করেন নানা বয়সী দর্শনার্থী। তাদের দাবি প্রতি বছরই আয়োজন হোক এমন প্রতিযোগিতার। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঢাকঢোলার কাঁসার ঘণ্টা সুরে মুখরিত শৈলকুপার কবিরপুর গরুরহাট এলাকা। বাদ্যের তালে তালে লাঠিয়ালদের নৃত্য আর দৃষ্টিনন্দন অঙ্গভঙ্গি মুগ্ধ করে দর্শকদের। এরপর শুরু হয় লাঠি খেলার মূল পর্ব। শক্তি, ধৈর্য আর কৌশলের সমন্বয়ে দক্ষ লাঠিয়ালরা দেখান চমকপ্রদ কসরত। প্রতিপক্ষের আঘাত সামনে নিজেদের দক্ষতা প্রমাণে মরিয়া হয়ে ওঠে প্রতিযোগীরা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্থানীয় দয়াল ফাউন্ডেশনের আয়োজনে দিনভর চলে এই ঐতিহ্যবাহী লাঠি খেলা। শত শত দর্শকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঐতিহ্য টিকিয়ে রাখতে এমন আয়োজন প্রতিনিয়ত করার দাবি দর্শনার্থীদের। খেলা মেলাদিন দেখিনি তো, আজকে কি মন হলো খেলা দেখলাম, খেলায় খুব ভালো লাগতো। প্রাচীনতম খেলা, এই খেলা আমাদের মাঝে ফিরে আসছে। অত্র অঞ্চলে মানুষ এই খেলার দিকে উপভোগ করছে। 15 থেকে 20 বছর পরে আবার এই লাঠি খেলা আমাদের মাঝে ফিরে এসেছে। এটা আমরা আমাদের যুব সমাজ, আমাদের ভাই বোন চাচাদের নিয়ে আমরা আবার সেই পুরনো ছোটবেলার স্মৃতিচারণ করতে পারছি। এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে। শরীর চর্চা, আত্মরক্ষা, বিনোদন, এই তিনটে কিন্তু একমাত্র লাঠি খেলার মধ্যেই আছে। এটা আমাদের একটা বিনোদন। আমরা চাই এই খেলাটা ধারাবাহিকতা থেকে যাক এবং প্রতি বছর বৃহৎ পরিসরে এই খেলাটা যেন হয়। লাঠি খেলাটি ঈদের আনন্দ আমাদের দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা চাই এই লাঠি খেলাটি প্রতি বছর হোক। গ্রামের কৃষক শ্রমজীবী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এমন আয়োজন বলে জানাই আয়োজক। ঈদের পরের দিন লাঠি খেলা আয়োজন করে থাকে। এটা মূলত কৃষকের ঈদ আনন্দ উপলক্ষে কৃষকের খেটে খাওয়া মানুষের আনন্দকে বাড়িয়ে দেওয়ার জন্য দয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এই লাঠি খেলার আয়োজন। এটা দয়াল ফাউন্ডেশনের অঙ্গীকার যে প্রতি বছরই আমরা ঈদের পরে এই লাঠি খেলার আয়োজন আমরা করে থাকবো। দিনভর আয়োজনে ঝিনাইদহ কুষ্টিয়ার 10টি লাঠিয়াল দলের শতাধিক লাঠিয়ালেতে অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাবু সর্দারের দল। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশ জুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সাগর পাড়ে জনসমুদ্র, সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল, বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় ছোট্ট সোনামণিরা। বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদি সাইডলাইন বৈঠক হলে দুই দেশের জন্য ইতিবাচক, মত বিশ্লেষকদের। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার ছাড়াও দিল্লি, ব্যাংককের সঙ্গে আলোচনার তাগিদ। আগুন লাগার পর প্রশাসনের তৎপরতা থাকলেও কদিন বাদেই আগের মতো চলে সব। সমাধানে ফায়ার কোড বাস্তবায়নের ওপর জোর। ভবন মালিকই নয়, অসৎ কর্মকর্তাকেও শাস্তির আওতায় আনার পরামর্শ।
খেলাপি ঋণের লাগাম টানতে ভেঙে দেওয়া হয়েছে সিন্ডিকেট, সুশাসন প্রতিষ্ঠা করাই চ্যালেঞ্জ জানালেন গভর্নর। পাচার হওয়া অর্থের সন্ধানে চলছে দ্বিতীয় ধাপের কাজ। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।